ক্যামন 50 রিসেন্টলি টেকনো তাদের ক্যামন সিরিজের দুইটা ডিভাইস লঞ্চ করে দেয় দেশের মার্কেটে। আজকে আমরা কথা বলছি টেকনো ক্যামন 50 নিয়ে। ক্যামন 50 আলট্রা নিয়ে কয়েকদিন পরে কথা হবে। এই স্মার্টফোনগুলো মানে ক্যামন সিরিজের ডিভাইসগুলো ক্যামেরাতে ফোকাসড থাকে আপনারা জানেন, তো ওদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে কিনা চলুন ফাইন্ড আউট করি। দেশের মার্কেটে টেকনো ক্যামন 50 দুইটা ভ্যারিয়েন্ট এসছে, 8/128GB, 8/256GB। অ্যাট ফার্স্ট ফোনের ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, হ্যাঁ ডিজাইনের নতুনত্ব আছে, বেশ বোল্ড, অনেক একটু কালারফুল, মানে একটু হাতে এমন একটা ফোন থাকবে খুব বোল্ড লাগবে, তাদের কাছে হয়তো এই কালারটা বা এই ডিজাইনটা ভালো লাগতে পারে। তবে এই স্মার্টফোনটা প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বা স্মার্টস ম্যাগনেট বলতে পারেন, হাত রাখলেই এর উপরে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, যে জিনিসটা দেখতে তো একদমই ভালো লাগছে না, বারবার মুছতে হবে অথবা এর সাথে কেস ব্যবহার করবেন আপনারা। বডি ফ্রেমটা স্কোয়ার বক্সি শেপের, যেটা প্লাস্টিক বিল্ড, এবং এখানে ডলবি অ্যাটমস লেখা আছে, তার মানে ওটা সাপোর্টেড। আর এটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক ওরা দেয়নি, তবে একটা এক্সট্রা বাটন দিয়েছে যে এ পাশে, যে বাটনটার উপরে আবার একটা টেক্সচার রয়েছে। এই বাটনটা মূলত এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, এমনকি আপনি নিজের মতো করেও কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, যে কোনো অ্যাপকে রান করতে পারবেন, এটা কাজে লাগবে। ফোন প্লাস্টিক বিল্ড, খুব বেশি ভারীও মনে হচ্ছে না, এক হাতে নিয়েও চাইলে ব্যবহার করা যাবে, যদিও এটা বেশ বড় একটা স্মার্টফোন। IP68 and 69K রেটিং থাকছে এবং মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশনও রয়েছে, তার মানে মোটামুটি শক্তপোক্ত বোঝা যাচ্ছে, আর IP রেটিংয়ে এগিয়েই থাকবে। সো পানে ঢোকার পসিবিলিটি নেই আপনার এই ডিভাইসটাতে। আচ্ছা, ডিজাইনের ব্যাপারটা তো সাবজেক্টিভ, অনেকের কাছে হয়তো এটাই ভালো লাগবে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাট আপনার নিজেকে যদি আরো বেশি সুন্দর করে প্রেজেন্ট করতে চান এই ঈদে, চলে যেতে পারেন আমাদের টাইজোতে। টাইজোতে এই মুহূর্তে কিন্তু ঈদের কালেকশনস পাঞ্জাবি চলে আসছে, 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। আর একই সাথে এই মুহূর্তে যারা 1000 টাকা প্লাস টাইজো থেকে কোনো কিছু পারচেস করবেন, তারা কিন্তু একটা স্মার্টফোনের উইনারও হয়ে যেতে পারেন। ডেসক্রিপশনে ইনফরমেশন দেওয়া আছে, আমাদের এখন ফিজিক্যাল আউটলেটও রয়েছে মিরপুর 10-এ। এবার যদি চলে আসি আমরা ডিসপ্লে সেকশনে, হ্যাঁ এই ফোনটার ডিসপ্লেটা দেখতে বেশ সুন্দর, এর চিন বেজেল ন্যারো এবং কর্নার এরিয়াগুলো একটু বেশি রাউন্ডেড হওয়াতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইসের মতো একটা ফিল দিতে পারে। ডিসপ্লেটার সাইজ 6.78 ইঞ্চ, এটা অ্যামোলেড প্যানেল অবশ্যই, এবং 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। এখন 144 হার্টজ পর্যন্ত তো আপনি সব জায়গায় পাবেন না, খুব ভালো করে জানেন, মোস্টলি আপনি 120 হার্টজই পাবেন, কিছু অ্যাপের ক্ষেত্রে 144 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ যাবে। আমাদের টেস্টিংয়েও ব্যাপারটা সেরকমই ছিল। তবে এই ডিসপ্লেটার রেজলিউশন ভালো, 1.5K রেজলিউশন, অন্যদিক থেকে 429 হলো গিয়ে এর PPI, সো এটা খুবই শার্প একটা ডিসপ্লে। আপনি যখন এতে কোনো কিছু দেখবেন সবকিছু খুবই শার্প অ্যান্ড ভাইব্রেন্ট ডিসপ্লে। ডেফিনেটলি HDR ইমেজ সাপোর্ট নিতে পারে কিন্তু এই ডিসপ্লেটা। ইনডোরে এর ব্রাইটনেস আমরা ঠিকঠাক পেয়েছি, এমনকি ডিরেক্ট সানলাইটে আউটডোরেও এটা চালানোর উপযোগী ছিল। টাচ রেসপন্স ভালো আছে, আপনি কোনো ধরনের টাচ মিস টাচ এই জাতীয় প্রবলেম ফেস করবেন না, কোনো ধরনের নেগেটিভিটি নেই। টপ সেন্টারে 5 হোল কাটআউট রয়েছে এবং এটাও বেশ ছোট। আর ওভারঅল ডিসপ্লের চারিপাশের বেজেল যেহেতু সিমেট্রিক্যাল, যে কারণে এই স্মার্টফোনটা থেকে একটা মানে একটু প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লের ভাইব পাওয়া যায়। তারপরে দেখুন এই যে ওয়াচ এরিয়াটা ওরা কত বড় রেখেছে, এটা দেখতে কিন্তু সুন্দরই লাগে। এই স্মার্টফোনটার যে দাম 8/128GB 31,000, পরবর্তী ভেরিয়েন্ট 8/256GB যা 34,000 টাকা, সেই জায়গা থেকে ডিসপ্লে নিয়ে অ্যাজ অফিসিয়াল স্মার্টফোন আমি কমপ্লেন করার মতো সুযোগ দেখছি না। জাস্ট প্রোটেক্টরের ব্যাপারটা ক্লিয়ার না, আপনারা একটা গার্ড ব্যবহার করিয়েন আর কি। আচ্ছা, এবার যদি ফাইনালি চলে আসি ক্যামেরাতে, যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, তো আমরা ক্যামেরা নিয়ে ফার্স্টে কথা বলতে চাই। এটার মেইন শুটারটা 50 মেগাপিক্সেলের, যা LYT700C, এবং এখানে OIS রয়েছে। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নিতে পারবে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। অনেকে হয়তো এখানে থার্ড লেন্স ভাবতে পারেন, বাট এটা ফ্লিকার সেন্সর, সো এটা কিন্তু লেন্স না, মাথায় রাখবেন অবশ্যই। রিয়ারে 2টা শুটার আছে, টেলিফটো নেই এখানে। এখন যদি প্রশ্ন আসে এই স্মার্টফোনের ছবির কোয়ালিটি কেমন, ছবির কোয়ালিটিতে আমি আসছি, বাট তার আগে আমার কাছে যেটা মনে হয়েছে এর ক্যামেরা অ্যাপটা একটু স্লো, শাটারে কিছুটা টাইম নেয় নর্মালি যখন আপনি ছবি তুলতে যাবেন, বিশেষ করে সেটা লো লাইট কন্ডিশনে। কিন্তু হ্যাঁ, এটাতে আবার ওই যে ফাস্ট শাটার মোড আছে, সেখানে গেলে আপনি ডেফিনেটলি আরো দ্রুত ছবি তুলতে পারবেন, মানে ফ্ল্যাশ স্ন্যাপ নিতে পারবেন। কিন্তু নর্মালি তো সবাই ওইভাবে নেবে না, নর্মালি নর্মাল ক্যামেরাই নেবে, রাইট? তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু ল্যাক করছে, একটু টাইম নিচ্ছে বলেই আমার মনে হলো আর কি। এমনিতে ক্যামেরা যথেষ্ট ভালো রেজাল্ট করছে, এর সারাউন্ডিংসে অন্যান্য যে অফিসিয়াল ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে মোস্টলি এটা থেকে বেটার ফিট আপনারা পাবেন। অর্থাৎ যদি লাইটিং সিনারিও ঠিকঠাক থাকে, আপনি প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেন, তাহলে আপনি শার্পনেস ডিটেল ভালো দেখবেন। হ্যাঁ, ছবিগুলো কিছুটা ভাইব্রেন্ট, ওভার স্যাচুরেটেড না, একটু ওয়ার্মিশ টোন দিচ্ছে, কিন্তু সেটা দেখতে আবার ভালো লাগে। আবার ওভার কন্ট্রাস্টে লেস কন্ট্রাস্টে এই জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তাছাড়াও আমরা এরকম প্রাইস সেগমেন্টের অফিসিয়াল ডিভাইসগুলোতে দেখতে পাই এক্সপোজার কন্ট্রোলিং এ বেশ ভালো রকমের ইস্যু থাকে। এটার ক্ষেত্রে হালকা আছে, নেই যে তা না, কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। হ্যাঁ, এখানেও কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে, তবে তা লো লাইট কন্ডিশনে বা রাতের বেলা যখন আপনি ছবি তুলছেন নাইট মোডে গেলেও তখন কিছুটা বাড়ে। বাট নয়েজ কাট করে দিয়ে মোটামুটি শার্পনেস ডিটেইলেই দেওয়ার ট্রাই করে এর ছবিগুলো, তাছাড়া ছবিগুলো যথেষ্ট ব্রাইট। এবার যদি আসি আমরা পোর্ট্রেট মোডে, এখানে তিনটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন, 24mm, 35 অ্যান্ড 50mm।
টেলিফটো না থাকা সত্ত্বেও এতগুলো ফোকাল লেন্থ আপনারা ছবি তুলতে পারবেন। 50 and 35mm এর ছবিগুলো সত্যি বেশ দুর্দান্ত লাগে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু ডিএসএলআর লুক লাইক ওরকম একটা ফিল দেয়, মানে অতটাও আর্টিফিশিয়াল লাগে না। তবে এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ অবশ্যই আছে এখন এখানে, আর ছবিটা একটু সফট মনে হবে যেহেতু এটা ডিজিটালি জুম করে দেন ছবিটা দিচ্ছে আর কি। এখানে তো অপটিক্যাল লেন্স আসলে নেই, বাট 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডের ছবি আপনাদের অবশ্যই কাজে লাগবে। প্রপার লাইটিং কন্ডিশনে প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয় কালারের দিক থেকে মেইন ক্যামেরার সাথে। আর এটাও শার্পনেস ডিটেল ভালোই দিতে পারে যদি প্রপার লাইট পায়, কিন্তু লো লাইটে এটা অনেক বেশি স্ট্রাগল করে। সেন্সর সাইজ আসলে অনেক ছোট, সো আপনারা প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেওয়ার ট্রাই করবেন। কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালোই রেজাল্ট দেয়। এটা একটু ওয়ার্মের দিকে বেশি টোন দিচ্ছে আর একটু স্ক্রিনটা সফট করার প্রবণতা আছে, বাট দেখতে ভালো লাগে। আই থিঙ্ক যে সেলফি লাভারদের এর ছবি আবার ভালো লাগবে। যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করার চিন্তা ভাবনা করে তাদের জন্য একটা ছোট স্যাম্পল থাকলো। আর সাউন্ডটাও রেকর্ড হচ্ছে স্মার্টফোনে। দুঃখজনক ব্যাপার হলো সামনের ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে 1080p 30fps এবং একটু হাইলাইটিং ইস্যু আছে, হাইলাইটিং ব্যালেন্সিং এ একটু ইস্যু আছে। কিন্তু ব্যাক সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 2K 30fps এ। এখানে জিটারিং আছে। আপনাদের যদি আসলে প্ল্যান থাকে স্মার্টফোন দিয়ে ভিডিওর কাজ ওইভাবে করবেন তাহলে যে খুব দারুণ হচ্ছে এমন না, বরং একটু বাড়িয়ে টাড়িয়ে ডিফারেন্ট কোনো মডেলে গেলে আরও বেশি বেটার হবে। হ্যাঁ, ক্যামন সিরিজের ডিভাইস যেহেতু আমরা ক্যামেরাতে কিছুটা গুরুত্ব দেখছি যখন এর সারাউন্ডিংসের অন্য ফোনের সাথে কম্পিটিশনে নেই। আচ্ছা, এবার যদি ফাইনালি চলে আসি এর পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করছে কিন্তু iOS 16 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। আপ টু 3 মেজর আপডেট পাওয়া যাবে ডিভাইসটাতে, তো আপনি মোটামুটি বেশ কিছুদিন লেটেস্ট থাকবেন। এখন এই হাইওয়েসে কিন্তু আমরা নতুনত্ব দেখছি বেশ কিছুটা, আগের চাইতে অনেক বেশি রিফাইন্ড মনে হয় এবং ক্লিন, এবং আগে যে একটু চিপ টাইপের একটা ফিল দিত, আমরা অনেকবার বলেছি যে টেকনোর ইউআইটা একটু সস্তা টাইপের ফিল দিচ্ছে, বাট এখন এসে কিন্তু সেই ফিলটা দিচ্ছে না, বরং প্রচুর পরিমাণে কাস্টমাইজেশন, প্রচুর পরিমাণে এআই এর ব্যবহার করা যায় এখান থেকে। তাছাড়াও ওদের ইউআইটা কিন্তু দেখতেও আগের চাইতে একটু প্রিমিয়াম ফিল দিতে পারে। বিশেষ করে এই যে এই প্যানেলটা দেখতে কিন্তু একটু বড় ভাই ব্যাপার স্যাপার আছে, একটু ফ্রস্টেড টাইপের একটা ভাইব দেওয়ার ট্রাই করছে, সুন্দর লাগছে আর কি। তবে কিছু ব্লোটওয়্যারও আছে যেটা আবার এই স্মার্টফোনের সাথে একেবারে বেমানান। আপনারা এখানে মোর অ্যাপস, হট গেমস এরকম জাতীয় কি যেন অ্যাপ আছে। তাছাড়াও আরো বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আপনাদের প্রয়োজন হবে না আই গেস। এগুলো ক্লিন করে নিলে আপনার স্মার্টফোনটা আরো একটু বেটার আউটপুট দিবে। এখন এই বেটার আউটপুট পাওয়ার জন্য বা প্রসেস করার জন্য কি রয়েছে, MediaTek Helio G200, MediaTek Helio G100, 200 এগুলো সম্বন্ধে আপনাদের মুখস্থ, আপনারা জানেন, মানে শুনলেই বুঝে ফেলেন যে এর পারফরমেন্স কি হতে পারে। এবং 34,000 টাকায় এটা আসলে একেবারে অমানবিক একটা ব্যাপার হয়ে যায়। 31,000 টাকায়ও অবশ্যই এটা যায় না, কিন্তু রিসেন্টলি আপনারা জানেন স্টোরেজের ঘাটতি, সিপিইউর ঘাটতি, তো সবকিছু মিলে আমরা এর চাইতে বেটার কোনো ডিল দেখছি না অফিসিয়াল মার্কেটে। তো সেই জায়গা থেকে কমপ্লেন করার মতো সুযোগ কম থাকে, বাট স্টিল আমরা যদি আসলে আর একটু কম দামের মধ্যে এই ডিভাইস পেয়ে যেতাম তাহলে এগুলো নিয়ে মনে হয় না যে কমপ্লেন করার মতো সুযোগ থাকতো আসলে। ওরা আবার এটাকে আদর করে নাম দিয়েছে G200 আলটিমেট। আপনারা জানেন ওই ঘুরে ফিরে একই জিনিস, ওদের নিজেদের হয়তো একটু টুইক করা। আচ্ছা, এর পাশাপাশি LPDDR4X এর র্যাম রয়েছে, স্টোরেজ টাইপ UFS 2.2। UFS 2.2ও কিন্তু আপনি যখন 34,000 কিনতে যাবেন তখন আপনি মানতে চাবেন না, এটাই স্বাভাবিক। এবছর এভাবেই মেনে নিতে হবে, কিছু করার নেই। তবে এই SoC যদি অতিরিক্ত হিট জেনারেট করে ফেলে সেটাকে ঠান্ডা করার জন্য ওরা 13,828 মিলিমিটারের একটা কুলিং চেম্বার সিস্টেম এখানে ব্যবহার করছে, বেশ বড়সড় 12 লেয়ারের ওইটা, তো দ্রুতই আবার কুল করে ফেলতে পারে। নর্মালি ইউজেসে এমনিতেও এই SoC অনেক বেশি হিট জেনারেট করে না, ডে টু ডে টাস্ক যথেষ্ট ভালোভাবেই সামলাতে পারে। অ্যাজ এ মিড রেঞ্জ স্মার্টফোন ওরকম একটা রেজাল্ট দিচ্ছে, কিন্তু এখানে আলাদা কোনো কার্ড স্লট আপনার পাবেন না, মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, এটা কোনো কথা হইলো। এখন এই ডিভাইস দিয়ে যদি একদম গেমিং করারই প্ল্যান থাকে তাহলে বলবো যে না, বরং আপনি অন্য অপশনের দিকে আগালে ভালো। এমনিতেও ওরা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইসই তৈরি করছে ক্যামন সিরিজে। তবে হ্যাঁ, আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো লোয়ার সেটিংসে খেললে প্লেয়াবল আউটপুট পাবেন, সেক্ষেত্রে খেলা যেতে পারে। অতিরিক্ত হিট জেনারেট করে না, সামটাইমস আপনারা ল্যাগ হিসাবে দেখা পেতে পারেন এবং ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করে। আর যদি রেকর্ডিং করার চিন্তা ভাবনা থাকে না, সেক্ষেত্রে সেটা না করুন। আমি তো আশা করছিলাম টেকনো এই ডিভাইসটাও 5G নিয়ে আসবে এবং Dimensity 7 সিরিজের কোনো একটা SoC দিয়ে নিয়ে আসবে, তাহলে বরং আরো ভালো হতো। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এই যে পজিশনটা একটু নিচ দিকে লাগতে পারে, তবে এটা অপটিক্যাল সেন্সর এবং মোটামুটি ফাস্ট অ্যাকুরেটই আছে। এটার হ্যাপটিক ফিডব্যাকটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ওকে। ব্যাটারিটা আর একটু বড় হয়ে গেলে তো হয়েছিল, আর একটু বড় হলে আরো ভালো হতো, বাট এটার থেকে আপনি অনায়াসে একদিন ব্যাকআপ পাবেন বেশ ভালোভাবেই। যদিও স্মার্টফোনটা যথেষ্ট স্লিম থাকছে। IR ব্লাস্টার সেন্সর, আপনারা রিমোটের কাজ করতে পারবেন এটা দিয়ে। NFC রয়েছে অ্যান্ড ফ্রি লিঙ্ক রয়েছে, টেকনোর ফ্রি লিঙ্ক। একটা ফোনের সাথে আরেকটা ফোন কানেক্ট করে কথা বলা যায় উইদাউট এনি নেটওয়ার্ক, উইদাউট ডাটা কানেকশন। বাট ওরা ক্লেম করে এটা 1.5 কিলোমিটারের মতো কানেক্টিভিটি পায়। আমি টেস্ট করে দেখছিলাম, আমি 700 মিটার পর্যন্ত পাইছিলাম। আচ্ছা, এরপর আরেকটা অফার দিচ্ছে টেকনো, 50 GB ক্লাউড স্টোরেজ আপনারা 3 বছরের জন্য ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এটা অনেকের ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে। ও ক্যামন 50-তে আপনারা স্টেরিও স্পিকার পাবেন। এটার সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে ডেপথের কিছুটা অভাব আছে, বাট ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়।
আপনাদের কাছে টেকনো ক্যামন 50 কেমন লাগলো? যে প্রাইস পয়েন্ট এসছে সেই জায়গা থেকে হয়তোবা আপনাদের এক্সপেকটেশন আরেকটু হাই থাকার কথা, আমারও তাই ছিল। অথবা এই ফোনটা আন্ডার 30K, মানে অ্যাটলিস্ট বেস ভেরিয়েন্ট, পরবর্তী ভেরিয়েন্ট 30K প্লাস প্লাস আশেপাশে থাকলে ঠিক আছে। আমার মনে হয় এই সমস্ত শর্টেজ না চললে আরও কিছুটা কম দামের মধ্যে আমরা বর্তমান সময় ডিভাইসগুলো পেতাম। এখন কিছু আর করার নাই। ডিভাইসটা কারা কিনে অলরেডি ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।